হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগতম আমাদের নার্সিং ওয়ারিয়ার চ্যানেলে। আজকে এসে গেছি আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এপিস্ট্যাক্সিস। এটি মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের একটি টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে আমরা এই এপিস্ট্যাক্সিস সম্বন্ধে আলোচনা করব ইন ডিটেল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। Epistaxis refers to nosebleed or hemorrhage from the nose. এপিস্ট্যাক্সিস মানে নাক থেকে রক্ত বের হওয়া। ফেয়ারলি কমন অ্যান্ড ইজ সিন ইন অল এজ গ্রুপ। এটা সাধারণত সমস্ত এজ গ্রুপেই হতে পারে, যে কোনো বয়সের মানুষেরই এপিস্ট্যাক্সিস হতে পারে, বাচ্চা হোক বয়স্ক হোক। ইটস মোস্টলি কমনলি অরিজিনেটস ফ্রম অ্যান্টিরিয়র পোর্শন অফ নাজাল ক্যাভিটি। এটা সাধারণত নাজাল ক্যাভিটির অ্যান্টিরিয়র পোর্শন থেকে হয়, বাট কখনো কখনো পোস্টেরিয়র নাজাল ক্যাভিটি থেকেও হয়। ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। ইট ইজ আ হ্যামরেজ ফ্রম দ্য নোজ রেফার্ড টু অ্যাজ এপিস্ট্যাক্সিস। এটা একটা নোজের হ্যামরেজ যেটার কারণে নোজ ব্লিডিং হয়, এটাকে এপিস্ট্যাক্সিস বলা হয়। ইট ইজ কজড বাই আ রাপচার অফ টাইনি distended vessels in the mucous membrane of any area of the nose. There are two types of epistaxis: anterior epistaxis and posterior epistaxis. Anterior epistaxis is more common, mostly from little's area or anterior part of lateral wall. অ্যান্টিরিয়র এপিস্ট্যাক্সিস কি হয়? এটা মোস্টলি লিটলস এরিয়াতে হয়, যেটা অ্যান্টিরিয়র পার্ট অফ ল্যাটারাল ওয়াল, অ্যান্ড মোস্টলি অকার্স ইন চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টস, অ্যান্ড ইট মোস্টলি ট্রমা ইজ দ্য রিজন। এটার কারণ হচ্ছে মোস্টলি ট্রমা। ইট ইজ ইউজুয়ালি মাইল্ড, এটা সাধারণত মাইল্ড হয়, অ্যান্ড ক্যান ইজিলি কন্ট্রোল করা যায় বাই লোকাল প্রেসার দিয়ে অথবা অ্যান্টিরিয়র প্যাকিং করে। And second is posterior epistaxis. It is less common and mostly from posterior superior part of nasal cavity. আগেরটা ছিল anterior epistaxis, anterior part থেকে হয়। It is posterior superior part of nasal cavity and after 40 year of age. এটা সাধারণত খুব কম হয়, but যখন হয় it is severe. It is spontaneous, often due to hypertension and arteriosclerosis, and its bleeding is severe, requires hospitalization. এটা সিভিয়ার হয়, কখনো কখনো হসপিটালাইজেশনেরও দরকার হয়, অ্যান্ড পোস্ট নাজাল প্যাক অফেন রিকোয়ার্ড। আমরা অ্যান্টিরিয়র এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে দেখেছি কি নাজাল প্যাকিং করা হয়, অ্যান্টিরিয়র নাজাল প্যাকিং, এক্ষেত্রে কিন্তু পোস্টেরিয়র নাজাল প্যাকিং করা হয়। এবার আমরা দেখব কজ অফ এপিস্ট্যাক্সিস কী কী কারণে হতে পারে। লোকাল কজ, ড্রাইনেস লিডিং টু ক্রাস্ট ফর্মেশন। ড্রাইনেসের কারণে হতে পারে, কখনো কখনো ড্রাইনেসের কারণে কি হয়, ব্লিডিং হয়, বা নোজ প্রিকিং অনেকের অভ্যাস থাকে, রাবিং, তার কারণে হতে পারে। ট্রমা, ডাইরেক্ট ব্লোজ, ট্রমা থেকে হতে পারে, কোনো ইনফেকশন থেকে হতে পারে, লাইক ভাইরাল রাইনাইটিস, নাজাল ডিপথেরিয়া অর অ্যাকুয়েট সাইনাইটিস। ফরেন বডিজ, যে কোনো ফরেন বডিজের কারণে হতে পারে। অ্যান্ড অ্যাটমসফিয়ারিক চেঞ্জেস, কোনো অ্যাটমসফিয়ারিক চেঞ্জেসের কারণে হতে পারে, অথবা ডিভিয়েটেড নাজাল সেপ্টামের কারণেও হতে পারে। অ্যান্ড সিস্টেমেটিক কজেস আর লেস কমন। সিস্টেমেটিক কজের মধ্যে কী কী আসতে পারে? ইডিওপ্যাথিক যে কোনো ডিজিজ কন্ডিশনের কারণে হতে পারে, হাইপার টেনশনের কারণে, যে কোনো রিনাল ডিজিজের কারণে, অথবা ব্লিডিং ডিসঅর্ডার, ব্লাড ডিসঅর্ডার লাইক অ্যানিমিয়া, লিউকেমিয়া, ভিটামিন কে ডিফিসিয়েন্সি, এইসব কারণে হতে পারে। কোনো লিভার ডিজিজের কারণে হতে পারে, অথবা এক্সেসিভ ড্রাগ অ্যাবিউজের কারণে হতে পারে। দেখা গেল যে কোনো প্রেসক্রিপশন দ্বারা যদি কোনো ড্রাগ নেওয়া হয় সেটা আলাদা কথা, কিন্তু তাছাড়া দেখা গেল কেউ কারণে অকারণেই কোনো অ্যানালজেসিক্স ড্রাগ নিচ্ছে বা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ নিচ্ছে, এই অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি চলছে, এইসব কারণে না অনেক সময় এরকম এপিস্ট্যাক্সিস হয়ে থাকে। ডায়াগনস্টিক এভালুয়েশনের জন্য আমাদের প্রথমে হিস্ট্রি কালেকশন করতে হবে, ইনক্লুডিং অ্যামাউন্ট অফ ব্লাড লস, কতটা ব্লাড লস হয়েছে, ডিউরেশন অফ ব্লাড লস, মেডিকেশন হিস্ট্রি, কতক্ষণ ব্লাড লস হয়েছে, সাইড অফ নোজ, ফ্রম হোয়ার ব্লিডিং ইজ অকারিং, অ্যান্ড এনি নোন ব্লিডিং টেন্ডেন্সি ইন ফ্যামিলি অফ পেশেন্ট, এবং পেশেন্টের ফ্যামিলির মধ্যে কোনো রকম হিস্ট্রি আছে কি না। কেয়ারফুল ইন্সপেকশন উইথ নাজাল স্পেকুলাম টু ডিটারমাইন দ্য সাইট অফ ব্লিডিং, অ্যান্ড ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে হবে অ্যাজ পার ডক্টরস অর্ডার। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন লাইক আমরা দেখেছি যে কোনো ডিজিজ কন্ডিশনের কারণে হতে পারে, সেক্ষেত্রে সেরকম ইনভেস্টিগেশন করতে হবে। লাইক দেখেছি লিভার ডিজিজের কারণে হতে পারে, তো সেক্ষেত্রে আমরা
এলএফটি করতে পারি, লিভার ফাংশন টেস্ট। এবার আমরা ম্যানেজমেন্ট দেখব। ফর মেডিকেল ম্যানেজমেন্ট আমাদের জানা দরকার যে মোড অফ অনসেট, ইট ইজ স্পন্টানিয়াস অর ফিঙ্গারনেল ট্রমা, ডিউরেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ব্লিডিং আমাদের জানতে হবে, অ্যান্ড অ্যামাউন্ট অফ ব্লাড লস, কতটা ব্লাড লস হয়েছে, অ্যান্ড সাইড অফ নোজ ফ্রম হোয়ার ব্লিডিং অকারিং, কোথা থেকে ব্লিডিং হয়েছে, এনি known bleeding tendency in the patient family, পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলিতে কারোর এরকম আগে হয়েছে কিনা, history of known medical ailment like hypertension, leukemia, mitral valve disease, এই সব কিছু আমাদের জানতে হবে, এবং history of drug intake like analgesics, anticoagulants etc. তো ফার্স্ট আমরা ফার্স্ট এড ম্যানেজমেন্ট করব। সেক্ষেত্রে লিটিলস এরিয়া পিঞ্চ করে, পিঞ্চ দ্য নোজ উইথ থাম্ব অ্যান্ড ইন্ডেক্স দিয়ে লিটিলস এরিয়া 5 মিনিট পর্যন্ত পিঞ্চ করে রাখতে হবে টু for compression of vessels to stop the blood. And Trotter's method মানে হচ্ছে patient is made to sit, পেশেন্টকে বসাতে হবে, leaning a little forward over a basin to split any blood, and breathe quietly from mouth. Cold compression should be applied to nose to cause reflex vasoconstriction. তোমাদের পিঞ্চ করতে হবে নাকটাকে ব্লাডটা স্টপ করার জন্য। তোমরা এটা করতে পারো। এটা যদি বন্ধ না হয় দেন তোমরা ট্রটার্স মেথড ব্যবহার করতে পারো, যেখানে সোজা হয়ে বসে সামনের দিকে একটু ঝুঁকে নাকটাকে পিঞ্চ করতে হবে অ্যান্ড মুখের মাধ্যমে ব্রিথ নিতে হবে। অথবা অ্যান্টেরিয়র নাজাল প্রেশার ক্রিয়েট করা যেতে পারে টাং ড্রিপ প্রেশারের মাধ্যমে টু স্টপ অর রিডিউস। ইফ ফার্স্ট এড মেজার্স আর আনসাকসেসফুল, সেক্ষেত্রে অ্যাডিশনাল ট্রিটমেন্টের জন্য অ্যান্টেরিয়র নোজব্লিডের ক্ষেত্রে দ্য এরিয়া মে বি ট্রিটেড বাই সিলভার নাইট্রেট অ্যাপ্লিকেটর অ্যান্ড জেল ফোম অর বাই ইলেকট্রোকট্রি, অ্যান্ড টপিক্যাল ভ্যাসোকনস্ট্রিক্টর ইউজ করা যেতে পারে সাচ আস অ্যাড্রিনালিন অর কোকাইন 0.5% অ্যান্ড ফেনিলিফ্রেন মে বি প্রেসক্রাইবড। ইফ ব্লিডিং ইজ অকারিং ফ্রম পোস্টেরিয়র রিজিয়ন, যদি দেখা যায় যে পোস্টেরিয়র রিজিয়ন থেকে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে কটন সোকড ইন ভ্যাসোকনস্ট্রিক্টিং সলিউশনে কটন সোক করে মে বি ইনসার্টেড ইনটু দ্য নোজ টু রিডিউস দ্য ব্লাড ফ্লো। সেক্ষেত্রে ভ্যাসোকনস্ট্রিক্টিং সলিউশনে কটন সোয়াব সোক করে সেটা নাকে ইনসার্ট করা যেতে পারে বাট ব্লাড ফ্লো কম করার জন্য। And alternatively a cotton tampon may be used to try to stop the bleeding, সেক্ষেত্রে কটন ট্যাম্পন ইউজ করা যেতে পারে। সাকশন মে বি ইউজড টু রিমুভ এক্সেস ব্লাড ক্লটস থাকলে সেক্ষেত্রে সাকশনেরও ব্যবহার করা যেতে পারে। এবং যদি দেখা যায় যে ব্লিডিং বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে নাজাল প্যাকিং করা হয়। অ্যান্টেরিয়রের ক্ষেত্রে হলে অ্যান্টেরিয়র নাজাল প্যাকিং অ্যান্ড পোস্টেরিয়র নাজাল প্যাকিংও করা হয়ে থাকে। When the origin of the bleeding cannot be identified, the nose may be packed with gauze soaked with petroleum jelly or antibiotic ointment. যদি দেখা যায় যে ব্লিডিং কম হচ্ছে না বা জায়গাটা আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কোথা থেকে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে এভাবে নোজ প্যাক করা হয় গজের সাহায্যে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্টের লাগিয়ে। অ্যান্ড টপিক্যাল anesthetic spray and decongestant agent may be used prior to inserting the gauze packing. The packing may remain in the place for 48 hours or up to 5 to 6 days if necessary to control bleeding. যদি ব্লিডিং কন্ট্রোল হয় তো ঠিক আছে, নয়তো 5 to 6 days পর্যন্ত রাখা হতে পারে। For anterior nasal packing, if bleeding is profuse and or the site of the bleeding is difficult to localize, যদি দেখা যায় যে ব্লিডিং কম হচ্ছে না এবং ইট ইজ ডিফিকাল্ট টু লোকালাইজ, সেক্ষেত্রে অ্যান্টেরিয়র প্যাকিং করা হয়। ফর দিস, এটার জন্য আর রিবন গজ সোকড উইথ লিকুইড প্যারাফিন ইজ ইউজড। অ্যাবাউট 1 মিটার গজ ইজ রিকোয়ার্ড ফর ইচ নাজাল ক্যাভিটি, দুটো নাজাল ক্যাভিটির জন্য 1 মিটার করে গজ দরকার হবে। অ্যান্ড প্যাক ক্যান বি রিমুভড আফটার 24 আওয়ার্স ইফ দ্য ব্লিডিং হ্যাজ স্টপ, যদি দেখা যায় যে ব্লিডিং স্টপ হয়ে গেছে, সেক্ষেত্রে 24 ঘন্টা পরে সেই প্যাকটা রিমুভ করে দেওয়া হয়ে থাকে।
এটা ছিল অ্যান্টেরিয়র নাজাল প্যাকিং। নেক্সট আসছে পোস্টেরিয়র নাজাল প্যাকিং। ইট ইজ রিকোয়ার্ড ফর পেশেন্ট ব্লিডিং পোস্টেরিয়রলি ইন দ্য থ্রোট। যদি দেখা যায় পোস্টেরিয়র নাজাল সাইডে, পোস্টেরিয়র নাজাল এরিয়াতে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে পোস্টেরিয়র নাজাল প্যাকিং করা হয়। For posterior nasal packing, a post nasal pack is first prepared by tying 3 silk ties to a piece of gauze rolled into the shape of a cone. দেন কমপ্লিকেশন কী কী হতে পারে? হ্যামারেজিক শক, সেপটিক শক, নিউমোসেফালাস। এটা হচ্ছে ইট ইজ দ্য প্রেজেন্স অফ এয়ার অর গ্যাস উইদিন দ্য ক্রেনিয়াল ক্যাভিটি, এটাকে বলা হয় নিউমোসেফালাস। দেন সাইনাসাইটিস, সেপ্টাল প্রেসার, নেক্রোসিস। এতক্ষণ আমরা দেখলাম মেডিকেল ম্যানেজমেন্ট, এবার দেখে নেব নার্সিং ম্যানেজমেন্ট। দ্য নার্স মনিটরস ভাইটাল সাইন্স, অ্যাসিস্ট ইন কন্ট্রোল অফ bleeding and provide tissue and an emesis basin to allow patient to expectorate any excess blood, and it is not uncommon for patients to be anxious in response to a nosebleed. The nurse have to monitor vital signs and assist with the control of bleeding, assess for any changes in BP, pulse and indicative of hypovolemia, and assuring the patient in a calm, efficient manner that bleeding can be controlled can help reduce anxiety, and instruct the client to avoid blowing or picking in nose after nosebleed. নোজব্লিডের পর যাতে অনেকের অভ্যাস থাকে নাকে নাক খোঁটরানো, তো সেটা যাতে না হয় সেটা ক্লায়েন্টকে অ্যাডভাইস দিতে হবে। ডিসচার্জ স্টিচিং ইনক্লুডস রিভিউইং ওয়েজ টু প্রিভেন্ট এপিস্ট্যাক্সিস, মনিটর দ্য ক্লায়েন্ট উইথ পোস্টেরিয়র প্যাকিং ফর হাইপক্সিয়া, অ্যাডিকুয়েট হিউমিডিফিকেশন মে প্রিভেন্ট drying of nasal passages, and the nurse instruct the patient how to apply direct pressure to the nose with the thumb or index finger for 15 minutes. এটা শিখিয়ে দিতে হবে। In case of recurrent nosebleed, if recurrent nosebleed cannot be stopped, the patient is instructed to seek additional medication attention. তো এই জিনিসগুলো নার্সদের ভালোভাবে বুঝিয়ে দিতে হবে পেশেন্টকে, যাতে নাক ওঠানো হয়। ডিসচার্জের সময় সব কিছু বলে দিতে হবে, কিভাবে অ্যাপিস্টেক্সিস প্রিভেন্ট করা যেতে পারে, অ্যান্ড মনিটর করতে হবে ক্লায়েন্টকে ফর হাইপক্সিয়া অ্যান্ড অ্যাডিকুয়েট হিউমিডিফিকেশনের প্রয়োজন। এই জিনিসগুলো ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। আজকে টপিকটা আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এপিস্ট্যাক্সিস কী কারণে হয়, কত রকমের হয়, ক্লাসিফিকেশান অ্যান্ড এর ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট সবটাই আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।